আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশ কাতার বাণিজ্য বিনিয়োগ শ্রমশক্তি রপ্তানি সহ 10 চুক্তি ও সমঝোতা স্মারক সই, প্রধানমন্ত্রী ও কাতারের আমিরের দ্বিপাক্ষিক বৈঠক। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের রিপোর্ট, মানবাধিকার লঙ্ঘনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়ী মুক্তির সমালোচনা। তীব্র গরমে হাসপাতালগুলোতে রোগী বাড়ছেই, চলমান দাবদাহে ফলন বিপর্যয় ঠেকাতে সেচ দেওয়া ও কীটনাশক প্রয়োগে ব্যস্ত কৃষক। জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ আমিরাতের হামেরিয়া বন্দরে, কয়লা খালাসের পর ফিরবেন নাবিকরা। এবং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করলেন রেজওয়ানা চৌধুরী বন্যা। দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে বর্ণাঢ্য আয়োজন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাংলাদেশ ও কাতার ব্যবসা বাণিজ্য বিনিয়োগ শ্রমশক্তি রপ্তানি ও বন্দর ব্যবস্থাপনা সহ 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ সফরে থাকা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দ্বিপাক্ষিক বৈঠকের পর এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। সে সময় কাতারের আমিরের নামে মিরপুরের কালশিতে একটি পার্ক ও একটি উড়াল সড়ক উদ্বোধন করা হয়। নীলাদ্রি শেখরের রিপোর্ট। 2 দশক পর কাতারের কোনো শীর্ষ নেতার বাংলাদেশ সফর। দুদিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিন বিশ্বের অন্যতম ধনী দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। এরপর দুনেতার মধ্যে একান্ত ও দুদেশের মন্ত্রিসভা সদস্য ও প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক হয়। আলোচনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে দুদেশের মধ্যে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। আইনগত বিষয়ে সহযোগিতা, দুদেশের বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি, সাগর পথে পরিবহন, কূটনৈতিক প্রশিক্ষণের সহযোগিতা এবং যুব ও ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা নিয়ে 5টি চুক্তি এবং শ্রমশক্তি, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, বন্দর ব্যবস্থাপনা ও দুদেশের ব্যবসা সংগঠনের মধ্যে যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত সমঝোতা সই হয়েছে। অনুষ্ঠানস্থল থেকে মিরপুরের কালশি এলাকায় পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালশি উড়াল সেতুটি কাতারের আমিরের নামে নামকরণ করা হয়, যা উদ্বোধন করেন কাতারের আমির। এর আগে 2005 সালে কাতারের সে সময়ের আমির বাংলাদেশ সফরে এসেছিলেন। বাংলাদেশের শ্রমবাজার ও ব্যবসা বাণিজ্য সহ সব দিক থেকে মধ্যপ্রাচ্যের ধনী দেশের আমিরের এই সফর দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় মধ্যপ্রাচ্যের দেশ কাতার। দেশটির বাণিজ্য মন্ত্রী শেখ মোহাম্মদ বিন হামাদ আল থানির সাথে ঢাকায় বৈঠক করেছেন বেসরকারি বিনিয়োগ বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে বাণিজ্য প্রতিনিধি দল। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম, শিল্প সচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআই এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মুক্তাদির, ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট আশরাফ আহমদ এবং অন্যরা বৈঠকে যোগ দেন। বাংলাদেশের সাথে বিনিয়োগ বাড়াতে কাতার আগ্রহী বলে সভা শেষে জানান সালমান এফ রহমান। আমরা একটা ফ্রি ট্রেডের এগ্রিমেন্ট করতে চাই কাতারের সাথে। তো তারা বলেছে যে তাদের অনেকগুলি দেশের সাথে আছে। ইনফ্যাক্ট তারা বলল কিছুদিন আগেই তারা প্রায় পাকিস্তানের সাথে এখন শেষ পর্যায়ে আছে, সাউথ কোরিয়ার সাথেও তারা করেছে। তো আমরা মনে করি যে তারা এটাতে আমাদেরকে তারা বলেছে তারা ইন্টারেস্টেড, তো এটা তারা কাজ করবে। তারা বলে এটা একটা, আর আমরা ওনাদের যে
কমোডিটি এক্সচেঞ্জ, ওদের স্টক এক্সচেঞ্জ আছে। আমরা আবার মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন সুকুকের কথা, দ্যাট আমরা সুকুকের সাথে, তো ওটাও নিয়ে তারা বলেছে যে তারা আমাদের সাথে কথা বলবে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। বার্ষিক মানবাধিকার রিপোর্টে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে, বাংলাদেশে আন্দোলন কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তনে নাগরিকরা সক্ষম হননি। 2023 সালে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর ওপর ভিত্তি করে বার্ষিক মানবাধিকার রিপোর্টে বাংলাদেশ সরকারের দুর্নীতির কথাও বলা হয়েছে। দেশের ভেতরে এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোর ওপর সরকারের কঠোর বিধিনিষেধ রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা, গুম, নির্যাতন, স্বেচ্ছাচারমূলক আটক, গ্রেপ্তার, বিচার বিভাগের স্বাধীনতায় গুরুতর সমস্যা, রাজনৈতিক বন্দী, মতপ্রকাশ সমস্যা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বাধা, শান্তিপূর্ণ সভা সমাবেশে হস্তক্ষেপ, রাজনৈতিক কর্মসূচিতে অযৌক্তিক বিধিনিষেধ এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার পরিবর্তনের সুযোগ না থাকা সহ নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের খবর রয়েছে। বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে গুম, হত্যা ও অপহরণের ঘটনা অব্যাহত রয়েছে এবং এসব ঘটনায় ব্যাপকভাবে দায়মুক্তি দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে মোট কতজন নিহত হয়েছেন সরকার সে সংখ্যা প্রকাশ করেনি এবং তদন্তে স্বচ্ছ পদক্ষেপ নেয়নি। সারা দেশে বইছে তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে ডায়রিয়া ও সর্দি কাশি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। সরকারি হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে শিশু বেশি। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। এক সপ্তাহ ধরে প্রায় সারা দেশে মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অসহনীয় গরমে নাকাল মানুষ। ঘরে বাইরে কোথাও স্বস্তি মিলছে না। চাঁদপুরের হাসপাতালগুলোতে রোগীর ভিড় বেড়েছে প্রায় 3 গুণ। সিট না পেয়ে হাসপাতালের বারান্দায় থেকে চিকিৎসা নিচ্ছেন অনেকে। প্রচণ্ড গরমের কারণে এই সময় ঠান্ডা লেগে গেছে এবং পাতলা পায়খানা হইতেছে। ডাক্তার দেখা এবং ভর্তি হওয়ার কথা বলছে। প্রচুর সর্দি, চোখ দিয়া নাক দিয়া সমানে পানি পড়ছে আর মাথাটা অনেক গরম হয়েছে, প্রচণ্ড গরম হইয়া কালকে দুপুরের দিকে আপনার খিঁচুনি উঠে গেছে একবারে, মানে গরমের থেকে। হ্যাঁ, পরে মেডিকেল নিয়ে আসছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গত 4 দিনে শিশু ভর্তির সংখ্যা 400-রও বেশি। প্রতিদিন গড়ে প্রায় 102 জন রোগী ভর্তি হচ্ছে। আমরা আমাদের সাধ্যমতো সেবা চিকিৎসা দিয়ে যাচ্ছি। আমাদের হসপিটাল থেকে আমাদের ওষুধপাতি আমরা দিচ্ছি রোগীদেরকে। আমরা চেষ্টা করতেছি, আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের রোগী পাচ্ছি। আজকেও আমাদের এখানে প্রায় 140 জনের মতো শিশু রোগী ভর্তি রয়েছে। তো আসলে তীব্র গরমে যেটা হয়, সাধারণত খাদ্য এবং পানিবাহিত যে রোগগুলো, সেই রোগগুলো আসলে বেশি হয়। টানা দাবদাহে পুড়ছে দেশের দক্ষিণের জেলা যশোর। গত কয়েকদিন এই অঞ্চলে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। জেলায় ডায়রিয়া রোগীর পাশাপাশি গরমজনিত রোগীর সংখ্যা বেড়েছে। রোগীর চাপ সামাল দিতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে। 24 ঘন্টায় ভর্তি হয়েছে 17 জন, এখন রোগী আছে 30 জন। তার মধ্যে শিশু আছে, টোটাল শিশু আছে 21 জন। ঘরের বাইরে গেলে সুতি ঢিলে ঢালা পোশাক পরার পাশাপাশি ছাতা ও পানি রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সাদিয়া ওমর, চ্যানেল আই। চলমান দাবদাহে ফলন বিপর্যয়ে ঠেকাতে ঘন ঘন সেচ দেওয়া ও পোকামাকড় দমনে কীটনাশক প্রয়োগে ব্যস্ত রংপুরের কৃষকরা। তীব্র তাপে পরাগায়নের স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়া সহ ধানের ব্লাস্ট রোগ ও হিট শকের শঙ্কায় রয়েছেন তারা। তবে কৃষি কর্মকর্তারা বলছেন, তাদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় বোরোর উৎপাদন নিয়ে শঙ্কা নেই। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও রংপুরে সেচ নির্ভর বোরো আবাদে ঝুঁকেছেন কৃষক। B28, B74, বঙ্গবন্ধু 100 ও হাইব্রিড সহ বিভিন্ন জাতের ধান আবাদ হয়েছে এ জেলায়। চলতি সপ্তাহে তীব্র তাপদাহে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। দ্রুত ক্ষেতের পানি শুকিয়ে যাওয়ায় তাদের ঘন ঘন সেচ দিতে হচ্ছে। পোকামাকড় দমন ও ব্লাস্ট প্রতিরোধে কীটনাশক প্রয়োগে ব্যস্ত তারা। এই তো ক্ষেতের মাজরা পোকা ধরছে, মাজরা পোকার ওষুধ দিতেছি, পচানি ধরছে, পচানির ওষুধ দিতেছি। গরম পড়লে যে পচানি দেখা যাচ্ছে,
তার মধ্যে মধ্যে উড়ানি পোকা দেখা যায় 3-4 দিন 5 দিন ইয়ারের মধ্যে জমিনত পানি মারা লাগতেছে। এই পানির খরচটা বাড়তি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী রংপুর জেলায় এবছর 1,32,410 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে 190 হেক্টর বেশি জমিতে। বেলা 1টার পরে টেম্পারেচারটা বৃদ্ধি পায়। ধানের কিন্তু পরাগায়ন যেটা আর কি, এটা কিন্তু বেলা 11টার মধ্যে ঘটে থাকে আর কি। তো আমরা প্রত্যাশা করছি যে জমিতে যদি পানি আমরা দিয়ে রাখতে পারি আর কি, তাহলে দেখা যাবে যে এই হিট হবে ওয়েভে আমাদের বুড়োর যে ফলন আর কি, ফলন তেমন একটা হ্যাম্পার হবে না। দিনের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাওয়ার পূর্বাভাস থাকলেও রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা এখনও 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় 8 মের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। উপজেলা ভোট নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, সন্ত্রাস দমনে যৌথ অভিযান চলমান থাকায় ওই 3 উপজেলায় 8 মে ভোটের পরিবেশ নেই বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি সহ বিভিন্ন দলের অংশগ্রহণে উপজেলা নির্বাচন উৎসবমুখর হবে বলে আশা করছে নির্বাচন কমিশন। তবে উপজেলা নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে জানিয়ে সচিব বলেন, সরকারি দলের এমপি মন্ত্রীদের স্বজনদের ভোটে অংশ না নেবার সিদ্ধান্ত একটি রাজনৈতিক দলের সাংগঠনিক সিদ্ধান্ত, তবে ভোটে দাঁড়ানোর অধিকার গণতান্ত্রিক। আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা যে রিপোর্ট এখানে উপস্থাপন করেছেন তারা নির্বাচনে কোনো ধরনের সহিংসতার সম্ভাবনা রয়েছেন মর্মে তারা রিপোর্টে উল্লেখ করেন নাই। তারা বলেছেন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, যেহেতু অনেকগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করছেন সেখানে তাদের দলীয় প্রতীক ছাড়া, সুতরাং একই দলের একাধিক সংখ্যক পদপ্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এছাড়াও রিপোর্টগুলোতে আমরা দেখতে পেয়েছি যে দলগুলো নির্বাচন বর্জন করেছেন মাঠ পর্যায়ে তাদেরও কিছু কিছু অনুসারীরা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন মর্মে আমরা জানতে পেরেছি। সুতরাং নির্বাচন কমিশন আশা করে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুধু দেশের ভেতরে নয় বাইরেও হচ্ছে। রাজধানীতে আওয়ামী লীগের যৌথ সভায় তিনি বলেন, নির্বাচিত সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে সরানোর চক্রান্ত চলছে। উপজেলা নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রয়োগের আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পরে ভোট দেওয়ায় উৎসাহিত করতে প্রচারপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুধু দেশে নয় বাইরেও বাংলাদেশ বিরোধী অপপ্রচার আছে, ষড়যন্ত্র আছে এবং নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর চক্রান্ত দীর্ঘদিন ধরে আমরা শেয়ার বাজারে টানা দরপতনের প্রতিবাদে রাজধানীর মতিঝিলে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। তারা বলছেন, একটি চক্র উদ্দেশ্যমূলকভাবে কারসাজির মাধ্যমে শেয়ারের দরপতন ঘটিয়ে নিজেরা কম দামে শেয়ার কিনে নিচ্ছে। এতে সর্বশান্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারী। এ অবস্থায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা। পরাগ আজিমের রিপোর্ট। 2 মাসের বেশি সময় ধরে টানা পতনমুখী দেশের শেয়ার বাজার। এ সময়ের মধ্যে 2-1 দিন ছাড়া পতনের বৃত্তে ঘুরপাক খেয়েছেন বিনিয়োগকারীরা। শেয়ার বাজারের বর্তমান অবস্থাকে অস্বাভাবিক উল্লেখ করে প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা। আমাদের মূল দাবি হলো সকল আইপিও কার্যক্রম 1 বছরের জন্য স্থগিত করা, সকল স্টক ডিভিডেন্ড বাতিল করা এবং মার্কেট অতি শীঘ্র বাইব্যাক আইন পাস করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। পৃথিবীর কোনো দেশে এরকম আমরা দেখি না যে লাগাতার বছরের পর বছর এইভাবে বাজার নষ্ট হয়। দরকার হলে এই বাজারটাই বন্ধ করে দেব। শেয়ার বাজারে কৃত্রিম দরপতন ঘটিয়ে লুটপাট চলছে বলেও মন্তব্য করেন তারা। মার্কেট ফেলেই তো মালটা কেনে, ওরা তো উচ্চমানের মাল কিনবে না, ওরা এক দল ফালাবে আর এক দল কিনবে। ওদের তো একটা পোর্টফোলিও না ভাই, ওদের 10টা বা ওটা পোর্টফোলিও থাকে একজনের, একটা পোর্টফোলিও ফালায় আর একটা পোর্টফোলিও কেনে। মার্চেন্ট ব্যাংক, ব্রোকার হাউস, বড় বড় ইনস্টিটিউট, মার্চেন্ট ব্যাংক, তারপরে গেমলার কিছু স্পেসিফিক কিছু ব্যক্তিকে হয়তো বা সুযোগ দিচ্ছে। কারা দিচ্ছে এটা সার্ভিলেন্স টিমই ধরতে পারবে। এমন অবস্থায় বিনিয়োগকারীরা সরকারের সর্বোচ্চ মহলের নজরদারি দাবি করেছেন। আমরা সাধারণ বিনিয়োগকারীরা সর্বশান্ত হচ্ছি।
আর একটা গ্রুপ আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। তা তো হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সর্বক্ষেত্রে অবদান রেখেছেন, কেন এখানে অবদান রাখতে পারছেন না? এই সরিষার ভিতরে ভূত কারা, তাদের খুঁজে চিহ্নিত করুন। দেশের অর্থনীতিতে পুঁজিবাজারের ইতিবাচক অবদান নিশ্চিত করতে কাজ করার আহ্বান জানিয়েছেন বিনিয়োগকারীরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের আজমানের হামরিয়া বন্দরে নোঙর করেছে। জাহাজটি স্থানীয় সময় সোমবার রাতে বন্দরে নোঙর করে বলে জানিয়েছেন দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল BM জামাল হোসেন। জাহাজের 23 নাবিক সুস্থ রয়েছেন বলেও জানান তিনি। বন্দরে কয়লা খালাসের পর নাবিকরা দেশের পথে রওনা হবেন। মেহেদী হাসানের তথ্য ভিডিওচিত্রে তাফহিমুল ইসলাম সুজনের রিপোর্ট। ভারত মহাসাগর থেকে কয়লা বোঝায় বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ 12 মার্চ দখল করে নেয় সোমালি জলদস্যুরা। জাহাজটিতে থাকা 23 বাংলাদেশি নাবিককেও জিম্মি করে তারা। 31 দিন পর 14 এপ্রিল সমঝোতার মাধ্যমে জাহাজ ও নাবিকদের মুক্তি দেয় জলদস্যুরা। মুক্তির পর সংযুক্ত আরব আমিরাতের আমজানের হামেরিয়া বন্দরে পৌঁছায় এমভি আবদুল্লাহ। সোমবার রাতে জাহাজটি দুবাইয়ের আমজানের হামেরিয়া বন্দরে নোঙর করে। বাংলাদেশ মিশন, জাহাজ কর্তৃপক্ষ ও ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধি সহ 15 সদস্যের দল জাহাজটি পরিদর্শন করেছেন। জাহাজের মাস্টার জানিয়েছেন তারা সবাই সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সুস্থ এবং অক্ষতভাবে আমাদের ডেস্টিনেশন সাবজায় করে আসছি। তো আমি সবার কাছে দেশবাসী এবং বহির্বিশ্বে যারা আমাদের জন্য দিন রাত দোয়া করেছেন এবং আমাদের মালিকপক্ষ সর্বপক্ষ চেষ্টা করে আমাদেরকে অতি অল্প সময়ে আমাদেরকে মুক্ত করে এনেছেন, সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি। নাবিকদের মনোবল চাঙ্গা রয়েছে বলে জানিয়েছেন দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটর জেনারেল। প্রত্যেকটি নাবিকের সাথে কথা বলেছি, তারা সুস্থ আছে, তাদের মনোবল যথেষ্ট চাঙ্গা আছে। ডক্টর তিনি আছেন, তিনি সবার সাথে কথা বলেছেন, দেখেছেন এবং প্রাথমিক যে প্রযোজ্য ক্ষেত্রে যে হেলথ চেকআপের যে বিষয়টি আছে সেটি তিনি দেখভাল করছেন। হামেরিয়া বন্দরে কয়লা খালাস প্রক্রিয়া শেষে নাবিকদের সবাই জাহাজে করে দেশে ফিরবেন বলে জানিয়েছেন এমপি আবদুল্লাহর কর্তৃপক্ষ। তাফহিমুল ইসলাম সুজন, চ্যানেল আই। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করেছেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সোমবার সন্ধ্যায় দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার গ্রহণ করেন তিনি। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর 5 গুণী ব্যক্তি পদ্মবিভূষণ, 17 জন পদ্মভূষণ ও 110 জন পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। লায়লা নওশিনের রিপোর্ট। दरबार हॉल में आगमन हो रहा है देश की राष्ट्रपति माननीय श्रीमती द्रौपदी मुर्मू। বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায় ভারতের রাজধানী দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর আগে সেখানে প্রবেশ করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পদ্ম পুরস্কারে ভূষিত গুণী ব্যক্তিদের উপস্থিতিতে শুরু হয় মূল অনুষ্ঠান। শুরুতেই দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ তুলে দেওয়া হয় 5 গুণী ব্যক্তিকে। এরপর 17 জনের হাতে তুলে দেওয়া হয় পদ্মভূষণ পুরস্কার। এরপর বাংলাদেশের মুখ উজ্জ্বল করে স্ক্রিনে উঠে আসে উপমহাদেশের বিশিষ্ট সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নাম। মঞ্চ আলো করে দৃঢ় পায়ে বিনয়ের সাথে হেঁটে মুখোমুখি হন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। গ্রহণ করেন ভারতের চতুর্থ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কার। সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য উপমহাদেশের বিশিষ্ট এই সঙ্গীতশিল্পী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কার ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সর্বোচ্চ পুরস্কার বঙ্গভূষণ পদকে ভূষিত হন। এর আগে বাংলাদেশ থেকে 5 গুণী ব্যক্তি পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন। লায়লা নওশিন, চ্যানেল আই। এবার বিরতির পর যা থাকছে। ফিরে এলাম বিরতির পর। এবার নিটোল টাটা কৃষি সংবাদ।
রাঙামাটির পাহাড় ও ঝালকাঠিতে সূর্যমুখী ফুলের আবাদ হচ্ছে। পাহাড়ি এলাকায় আগে সূর্যমুখী কম দেখা গেলেও অন্য ফসলের সাথে এখন পাহাড়ের প্রত্যন্ত গ্রামেও সূর্যমুখী বাগানের দেখা মিলছে। ঝালকাঠিতে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে প্রণোদনা ও প্রদর্শনী করে সূর্যমুখী আবাদ সম্প্রসারণের কাজ করছে। রাঙামাটি থেকে মনসুর আহমেদ ও ঝালকাঠি থেকে মানিক রায়ের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। রাঙামাটির বিভিন্ন উপজেলা সহ সদর উপজেলার সাতছড়ি ইউনিয়নের শুকুরছড়ির বিভিন্ন মাঠে সূর্যমুখীর বাগান করা হয়েছে। পাহাড়ে পতিত জমিতে প্রদর্শনী প্রকল্পের আওতায় সূর্যমুখী ফুল চাষ করেছেন চাষিরা। সূর্যমুখী করে এখন দেখা যাচ্ছে যে ফল তো ভালো আইছে। সারা বছর যাতে সূর্যমুখী তেল নিজেরাই ব্যবহার করতে পারি, খেতে পারি, চাহিদা মেটানোর পর যদি বেশি ফলন হয় আমরা আবার বিক্রিও করব। কৃষি সম্প্রসারণ যদি এই প্রজেক্টটা যদি আবার যদি করে তাহলে অবশ্যই আমিও এই সূর্যমুখী বাগান করবো বলে আশা করতেছি। রাস্তার পাশে ভিউটা মানে একদম অসাধারণ। আমরা সবাই দেখতে আসছি, এখানে ছবি তুলতে আসছি, আমাদের অনেক ভালো লাগতেছে এখানে এসে। পাহাড়ে পতিত ও অনাবাদী জমি সূর্যমুখী চাষের আওতায় আনতে নানা পদক্ষেপ নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। সূর্যমুখী উৎপাদিত হচ্ছে, এখন মাঠে ফুলের পর্যায়ে রয়েছে সূর্যমুখীগুলো। এটা অত্যন্ত চমৎকার সম্ভাবনাময় একটা ফসল হিসাবে আমি মনে করি পার্বত্য চট্টগ্রামের জন্য। মানুষজন যেভাবে আগ্রহ নিয়ে চাষ করতেছে, সাথে যদি আমরা প্রযুক্তিগত বিষয়গুলো তাকে একটু সচেতন করে দিতে পারি, কোন কোন স্টেজে কি করতে হচ্ছে সেটাকে যদি একটু গাইড করতে পারি, আমাদের ভালো ফলন আমরা আশা করি। ঝালকাঠির 4 উপজেলায় এবছর প্রণোদনা ও প্রদর্শনী মিলিয়ে 274 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে। আমাদের ফল খুবই ভালো দেখা যাচ্ছে। সূর্যমুখী চাষ করছি, আশানুরূপ আবহাওয়া অনুকূলে থাকায় ফলন খুব ভালো। জাতভেদে হেক্টর প্রতি সূর্যমুখীর উৎপাদন হয় 1.5 থেকে 2 মেট্রিক টন। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। আইনের তোয়াক্কা না করেই সুনামগঞ্জের হাওরের জলাশয়ে সেচে মাছ আহরণ করছে ইজারাদাররা। এতে মিঠা পানির মাছ বিলুপ্ত হওয়ার পাশাপাশি ধ্বংস হচ্ছে জলজ প্রাণী, হুমকির মুখে বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য। প্রকাশ্যে এই মহোৎসব চললেও কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। আফরোজা হাসির রিপোর্ট। মাঘ থেকে চৈত্র মাস পর্যন্ত হাওরে মাছ আহরণের মৌসুম। এ সময় জলমহাল না শুকিয়ে জলাশয়ে 4 ফুট পানি রেখে মাছ আহরণের নিয়ম রয়েছে। নিয়ম ভঙ্গ করলে ইজারা বাতিল সহ আইনি ব্যবস্থা নেয়ার বিধানও আছে, কিন্তু এসব নিয়ম নীতির তোয়াক্কা করছে না ইজারাদাররা। দিরাই চাতল, বালুচড়া, চন্দ্রঘোনা, দীঘা বিল সহ সুনামগঞ্জের 500-র বেশি জলমহালে সেচ যন্ত্র বসিয়ে মাছ ধরছে প্রভাবশালী ইজারাদাররা। এতে প্রজনন ব্যাহত হওয়ায় বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ। সব বিল আমরা ফিশারি জায়গা বা যে মাছ আছে, এটার ডিমগুলো থাকে না, ডিম না থাকাতে গিয়ে সেটা তো আমরা ফসল আর কোনো তো পাওয়া যাইতেছে না। যদি বিল বাদল না শুকায় তাহলে আমরা এই পাবলিক অঞ্চলের মানুষে মাছই খাইব। আমরা মাছ খাইয়া দই রান্না খাইতে হইব না, নৌকা বাইয়ে গেলে মাছ আমরা খাইতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমেও কমছে না মৎস্য নিধন। এখানে অনেক হাওর রয়েছে। শুকনো মৌসুমে বিশেষ করে যে হাওরে পানি কমে যায়, কিছু কিছু হাওরে অনেক সময় দেখা যাচ্ছে শুকিয়ে মাছ ধরার প্রবণতা দেখা যায়। তা আমরা আমাদের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে, উপজেলা পুলিশের সহযোগিতা নিয়ে যেখানে শুকানোর খবর পাই সেখানে তাৎক্ষণিকভাবে গিয়ে শুকানো বন্ধ করার ব্যবস্থা করা হয়। এই শুকানোর থেকে যাতে একেবারে না ধরতে পারে, এই জন্য আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা দুটাই চলছে এক পাশাপাশি। জলজ উদ্ভিদ ও প্রাণীর পাশাপাশি পুরো জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত উদ্যোগের দাবি সংশ্লিষ্টদের। আফরোজা হাসি। এবার খেলার খবর।